ওহ, তুইও এখানে? যিনি বডিগার্ডের ডিউটিতে রেখেছে নাকি? শাট আপ তিতলি, একটু বেশি কথা বলিস তুই। নীরবের চোখে স্পষ্ট সতর্ক সংকেত দেখা গেল। তাতে হাত তুলে পিছিয়ে গেল তিতলি। আমি শুধু সাহায্যই করতে চাইছিলাম। নীরব আর পাত্তা দিল না, ইরামের দিকে ফিরল। তার হাত থেকে বাস্কেট নিয়ে ক্যাশিয়ারের দিকে যেতে যেতে বলল, আপনি প্লিজ আসুন ভাবি, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজে যাব। ইরাম শেষ এক পলক তিতলির দিকে তাকালো, আর একটাও কথা বলল না। হন হন করে হেঁটে চলে গেল। তার হাঁটার ভঙ্গি এবং দুহাত শক্তভাবে মুঠো পাকানোর দৃশ্যে যে কেউ বুঝতে সক্ষম ভীষণভাবে রেগে গিয়েছে সে। সাইবান ডাইনিং টেবিলে বসেছে। আজকে ভাত খাওয়ার ইচ্ছে নেই তার। সারা সকাল বাইরে ছিল। পিৎজা অর্ডার করেছে সে, সঙ্গে বিশাল বড় কোলা। গ্লাসে কোলা ঢেলে আঙ্গুল মোটকে আয়েশ করে যখন পিৎজায় কামড় বসাবে, ঠিক তখনই বাড়ির ভেতর ঢুকলো ইরাম। সাইবান নিজের জায়গায় জমে গেল। ড্যাব ড্যাব করে চেয়ে রইল, কারণ ইরামকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। চোখের দৃষ্টি ভীষণ উদ্ভ্রান্ত মেয়েটার, কেমন যেন ধোঁয়াশা চোখের মাঝে। শান্ত নির্মল মুখটায় গাঢ় আধার, চলনে তীক্ষ্ণতা, শাড়ি পরা সত্ত্বেও বিন্দুমাত্র কোমলতা নেই। হনহন করে হেঁটে আসছে সে, ঘূর্ণিঝড় হয়ে। সাইবানের ভ্রু উঁচু হলো, তবে সে আর কিছুই করার সুযোগ পেল না। হাতের ম্যাকবুকের ব্যাগটা ইরাম ঠাস করে টেবিলের উপর রাখলো। তারপরই এগিয়ে এসে হুট করে সাইবানের শার্টের কলার টেনে ধরলো। একটা মেয়ের গায়ে এত শক্তি থাকতে পারে, সাইবান আজ ইরামকে না অনুভব করলে কোনো দিন হয়তো টের পেত না। এক ঝটকায় চেয়ার থেকে টেনে তাকে দাঁড় করিয়ে ফেলল ইরাম। ক্রুদ্ধ চোখে চেয়ে গর্জে উঠল, আমার অতীত নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? সাইবান হতভম্ব হয়ে পড়ল। চোখ মেলে অসহায়ের মতন তাকিয়ে রইল সে অর্ধাঙ্গিনীর দিকে। ইরাম তার কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল, আমার এক্স হাজবেন্ড পরকিয়া করে, আমার প্রেজেন্ট হাজবেন্ডের সাথে আমার ঝগড়া চলে, এটা বাইরের মানুষ জানবে কেন? কেন জানবে আলাদিন? জবাব দাও। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার অগোচরে ঘরের কথা বাইরে পাচার করো? ইউ ইডিয়েট, ইরেসপন্সিবল, ইম্যাচিউর, আনসাফারেবল বয়। Shut the fuck up right now, selfish one. পাল্টা চিৎকার করে উঠল সাইবানও। দুইজনই যেন আজ দুজনার মাথা খুইয়ে বসেছে। ইরাম তাও যা গলার নিচে রেখেছিল, সাইবান একটুও নিয়ন্ত্রণে রাখল না। তার পুরুষালী ধমকের আওয়াজে কিচেন থেকে সুগন্ধা ছুটে এলো। ইজানকে সবে ঘুম পাড়াতে সক্ষম হওয়া সারিকাও দৌড়ে এলো। স্বামী আজ বাড়িতে ছিলেন। তিনি এমনকি সবসময় আড়ালে থাকা আহমেদ অবধি নিজের রুমের নির্বাসন ত্যাগ করে হলরুমে চলে এলেন। ইরাম সবাইকে আশেপাশে দেখে আঙ্গুল তুলে সাইবানকে শাসালো। গলা নিচে, একদম নিচে। ও সাইবানের হাত খপ করে ধরে ফেলল সে। উদ্দেশ্য স্বামীকে টেনে বেডরুমে নিয়ে যাওয়া। সকলের সামনে এসব বলতে ইচ্ছুক নয় সে। না তো ইচ্ছুক পশুর মতন ঝগড়া করতে। কিন্তু সাইবান আজ বোধ খুইয়ে বসেছে। এতদিন যাবৎ তার সঙ্গে কথা না বলা, অভিমান করে থাকা, পর্যাপ্ত আগ্রহ এবং যত্নের অভাবে তার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল সে। পাল্টা হুঙ্কার দিয়ে ইরামকে সে বলল, মা লাগেন আমার? হ্যাঁ, মা লাগেন আপনি আমার? আমি আপনার বাচ্চা। যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি আমার মাথার উপর ফাটবেন আর আমি চুপচাপ দেখে যাব, তাই ভাবেন আপনি? ও তাহলে তুমি সারা বাড়ির মানুষকে শোনাতে চাও? সেটাই তো তোমার স্বভাব। সমাজে কথা ছড়াতে পারো আর বাড়িতে ছড়াবে না। ছড়িয়েছি, বেশ করেছি। আপনার নামে আরও কিছু ছড়ানো উচিত। পাগল হয়ে গেছিস তুই? স্বামীয়া ছুটে যেতে চাইলেন ছেলে বউয়ের মাঝখানে, কিন্তু সারিকা মাকে চেপে ধরল। ওদের সমস্যা, ইন্টারফেয়ার করো না। আজকে ফেটেছে যখন ফাটতে দাও। সত্যি বলুক অন্তত একে অপরকে। স্বামীয়া মেয়ের বাহুর মাঝে হতবাক হয়ে দেখতে লাগলেন কাণ্ড, অসহায়ের মতন। পাত্তাও দেয়নি ইরাম কিংবা সাইবানের কেউই। উভয়েই একে অপরের ক্রোধে ডুবে যাচ্ছে। তোমার সমস্যাটা কোথায় আলাদিন? আমি তোমার কোন পাকাধারে মই দিয়েছি? আমাকে মানুষের সামনে বীজ প্রমাণ করে তুমি কি পাও? ঠিক
যে যে কথাগুলো আমি তোমাকে বলেছি আজকে সেগুলোরই প্রমাণ পাওয়া গিয়েছে। তুমি বোঝো না, দুধ খাওয়া শিশু তুমি। আমাদের দাম্পত্য জীবনের গোপন কথা তোমার মেয়ে বান্ধবী কেন জানবে? কিসের পরামর্শ দরকার ছিল তোমার? বাসার মা বোনকে যে কথা বলতে পারোনি সেই কথা বলতে গিয়েছো বান্ধবীকে, আর আমি তোমাকে সন্দেহ করলেই দোষ? মাথায় রক্ত চড়ে গেল সাইবানের। শটান করে ঘুষি হাঁকালো সে। আতকে উঠল সবাই। এই বুঝি ইরাম আঘাত পায়, অথচ সাইবানের ঘুষিটা গিয়ে লাগলো সিঁড়ির রেলিংয়ে। চামড়া ফেটে রক্ত গড়াতে লাগলো। দাঁত কিরমির করলো সে। দুপাশের তীক্ষ্ণ সুচালো দাঁতজোড়া বেরিয়ে এলো। তার সুদর্শন চেহারা হয়ে উঠল পাশবিক। সন্দেহ সন্দেহ সন্দেহ। আই এম ফাকিং টায়ার্ড অফ দিস। সাইবানের চোখ জোড়াও বুঝি লালচে হয়ে উঠেছে। ঘর ঘর শব্দ বেরোচ্ছে তার গলা থেকে। ইরামের সামনে বুঝি কোনো পশুই দাঁড়িয়ে আছে। আমি আপনার কাছে চকোলেটের মোড়ক, যাকে চেটে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। অন্যের বেলায় চোখে ঠুলি পড়ে থাকেন, আর আমার বেলায় অনুবীক্ষণের নিচে ফেলে মাপেন। আপনি এত স্বার্থপর কেন ইরাম আপু? ইরাম জবাব দিতে পারল না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সাইবান আজ থেমে নেই। সে ভেতরের সবকিছু উগরে দিচ্ছে। সত্যি কথা কি জানেন, আমি আপনার মতন স্বার্থপর মানুষ জীবনে দুটো দেখিনি। আমার বান্ধবীর কথা বলছেন, তিতলি? আরে ও তো আমার জীবনে এমন সময় আমার পাশে ছিল যখন আপনার টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। আপনি তখন নিজের সংসারে নিজের স্বামীর সাথে আয়েশ করছিলেন। আপনি কি বুঝবেন আমাকে, আমার বন্ধুত্বকে, আমার প্রায়োরিটিকে? আপনার শিক্ষা দীক্ষা সব ভুয়া। আপনি জানেন শুধু মানুষকে ব্যবহার করতে। আমাকে বিয়ে করে ব্যবহার করে যাচ্ছেন ইচ্ছা মতো। আমার টাকা, আমার নিরাপত্তা, আমার সব কিছু আপনি আর আপনার ছেলে মিলে লুটে নিচ্ছেন। এরপর সুযোগ বুঝে একটা সময় চলে যাবেন। লজ্জা করে না আপনার? কোনো দিন সংকোচ হয় না? সাই, দ্য হেল, এবার অতিরিক্ত বলছিস তুই। সারিকা অবধি আর না বলে থাকতে পারল না। তবে সাইবান বোনের দিকে ঘুরে তাকালোও না। আহমেদ মেয়ে স্ত্রীর পাশে থামে হেলান দিয়ে বিনোদনের সঙ্গে দেখতে দেখতে মন্তব্য করলেন। এটা আজ না হয় কাল হওয়ারই ছিল। তুমি এই পণ্যটি ডেকে এনেছ, দেখছো সামিয়া? হাতের মুঠো শক্ত করে ফেললেন স্বামীয়া। এই মুহূর্তে স্বামীকে আর কিছুই বলতে পারলেন না। বারবার অতীতের দোহাই দিয়ে সিমফ্যাথি কামাতে আসবেন না। এই পৃথিবীর দয়ালু না, কেউ আপনাকে দয়া করবে না। আমাদের সবারই কোনো না কোনো অতীত আছে। পার্থক্য শুধু আমরা অতীত নিয়ে পড়ে থাকি না। সেখানে আপনি অতীত থেকে বেরিয়ে হতে পারছেন না। বিশ্বাস করতে না চাইলে বিয়ে করেছেন কেন? নাচতে নাচতে তো আমি যাইনি আপনার কাছে। অসহায় হয়ে আপনি এসেছেন। আর যখন আমি আপনার সাথে অ্যাডজাস্ট করে নিতে চাইলাম, তখনই আপনার সব সন্দেহ শুরু হয়ে গেল। হ্যাঁ যান, আমি বাইরে প্রেম করি। আপনাকে রেখে বাইরে 5টা 10টা প্রেম করি। তিতলি আমার গার্লফ্রেন্ড। আপনাকে ডিভোর্স দিয়ে আমি ওকেই বিয়ে করব। কারণ আপনার মতো বউ থাকা আর না থাকা সমান। আপনি আমাকে বিশ্বাস করেন না, এক ফোঁটা বিশ্বাস করেন না। সারা দুনিয়া বিবস্ত্র হয়ে আমার সামনে ঘুরে বেড়ালেও আমার পৌরসে আমি একটা আঁচ আসতে দেব না। আমার সেই ক্ষমতা আছে, সেই ধৈর্য, সেই অধ্যবসায় আর সেই শিক্ষা আছে। কিন্তু না, আপনি তো বুঝবেন না। পরকীয়া, বিশ্বাস ভাঙা, এইসব শব্দই তো চিনে নিয়েছেন আপনি, তাই না? আপনার আগের স্বামী আর আমি একই মানুষ আপনার কাছে। স্রেফ জানোয়ার। এই জানোয়ারকে শুধু ব্যবহার করে যান। বিশ্বাস ভরসা করতে হবে না। অতীত নিয়েই থাকুন আপনি, ট্রমাতেই বসবাস করুন। স্বার্থপর মহিলা। তার চোখে অশ্রু টলমল করছে। অশ্রু জমেছে ঠিকই, কিন্তু উপচে পড়ছে না, অদম্য শক্তির জোরে। সাইবান চোখ পিটপিট করলো, বুকের ভেতর দামামা বাজলো তার। শেষ, 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 সবকিছু শেষ করে ফেলেছে সে। আমি স্বার্থপর, আমি অবিশ্বাসী, আমি সন্দেহ করি। ঠিকই বলেছ আলাদিন, আমি তেমনই। ইরামের কণ্ঠখানি কাঁপলো। সাইবানের সামনে বুঝি তার গোটা দুনিয়া গুড়িয়ে গেল। হাত তুলল সে, কিন্তু ইরামকে ছুঁয়ে দেওয়ার আগেই সেই হাত খপ করে ধরে ফেলল ইরাম। তাকে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল।
বাড়ির প্রত্যেকটা সদস্য স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতে পারল। একটাও বাক্য খরচ না করে ইরাম সাইবানকে সোজা নিজেদের বেডরুমে নিয়ে এলো। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে নিল। সাইবান ভারসাম্য হারিয়ে বিছানায় বসে পড়ল। ফিরে তাকালো, তার মুখোমুখি দাঁড়ালো ইরাম। ডাগর ডাগর চোখে তীব্র ক্ষোভ এবং অশ্রু নিয়ে অত্যন্ত ঘৃণার চোখে দেখল সে সাইবানকে। স্বামী তুমি আমার, তাই আমার শরীর দেখার অধিকার জন্মেছে তোমার। আপু, বিড়বিড় করতে পারল শুধু সাইবান। তারপরে অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। এক টানে বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলল ইরাম। জিপার খুলে ঢিলে করে ফেলল ব্লাউজ। সাইবান ছট করে দৃষ্টি সরিয়ে চোখ বুজে ফেলল। হোয়াট দ্য হেল ইউ আর ডুইং? আমার দিকে তাকাও আলাদিন। ইরামের আদেশে চোখ খুলতে বাধ্য হলো সাইবান। অত্যন্ত সংকোচ নিয়ে মুখ ঘুরিয়ে তাকালো। সেখানেই তার পৃথিবী থমকে গেল। ইরামের কোমরে একটা হালকা ক্ষতের দাগ। কাপড় সরিয়ে ফেলাই তার উন্মুক্ত উদর জুড়ে লম্বা একটা তীক্ষ্ণ দাগ দেখা গেল, যেন অনেক সময় নিয়ে যত্ন করে মাংস কাটা হয়েছে। বুকের দিকটায় ঢেউ খেলানো এলোপাথারি পোড়ার দাগ, আরও অনেক কিছুই আছে। কিন্তু সাইবান দেখার সাহস পেল না। তার হৃদয় স্পন্দন থমকে গিয়েছে। ইরামের অশ্রু অবশেষে গড়িয়ে পড়ল। নিজের বুকে হাত চেপে সে বলল, যে পুরুষ নিজের মুখে ভালোবাসার কথা বলতে বলতে শরীরের এই দাগ দিতে পারে, সেই পুরুষ জাতিকে এত সহজে বিশ্বাস করি কি করে বলতে পারো আমার আলাদিন? অতীত দ্রুত পা চালাচ্ছে ইরাম। ঘড়ির কাঁটায় রাত প্রায় 10:30। আজকে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সে শিক্ষিকা হিসেবে আয়োজনের দায়িত্বে ছিল। অনুষ্ঠান শেষে অফিস থেকে বেতন তুলে ফিরতে ফিরতে এত দেরি, এমন দেরি বেশ অনেক দিন বাদেই হলো। শাড়ির আঁচল মাথায় তুলে ঘোমটা দিয়ে এগোলো সে। এলাকার মুরব্বীগণ এই সময় রাতের খাবার শেষে হাঁটতে বেরোন। মোড়ের টং দোকানে চা সিগারেটের আড্ডায় মাতেন। আজও ব্যতিক্রম নয়। 3-4 জন বৃদ্ধ এবং মধ্যবয়স্ক পুরুষদের একটা দল আয়েশ করে চা খেতে খেতে আলাপ করছে। ইরাম রাস্তার অপর পাশ দিয়ে যাচ্ছে। ঘোমটাটা একটু লম্বা করেই টেনে দিল এবার। মুরব্বীদের দৃষ্টিতে পড়তে চায় না, কিন্তু পড়তে হলো। সঙ্গে সঙ্গে আড্ডার বিষয়ও বদলে গেল। বুঝলেন রফিক মিয়া, মাইয়া মানুষ 20তেই বুড়ি, 30-এ দাদি। বিয়া শাদি ছাড়া মায়াগো সুখ নাই, সংসার ছাড়া কোনো গতি নাই। আজকালকার মাইয়াগো দেখছেন কেমন বেটা মানুষের মতন এদিক সেদিক দৌড়াইয়া বেড়ায়, রাত বিরাতে রাস্তায় রাস্তায় হাঁটে। এরপর অঘটন ঘটলেই সব পুরুষগো দোষ। আরে তুই মাইয়া মানুষ, তোর ইজ্জতের চিন্তা নাই? ঠিক ঠিক। অদূর থেকে হেঁটে গেলেও আসরের আলোচনায় বিষয়বস্তু যে ইরাম স্বয়ং, এটা বুঝতে তার বেগ পোহাতে হলো না। পাত্তা না দিয়ে সে হাঁটার জোর বাড়ালো। ঠিক তখন ডাক ভেসে এলো এক মুরব্বির। কি গো ইরাম্মা, আইলা কোন দিক দিয়া? গুরুজন। উত্তর না দিলে বেয়াদবি হবে, তাই ইরাম থামলো। খানিকটা কাছে এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। এই তো স্কুলে আজকে ফাংশন ছিল, তাই একটু দেরি। রাহাত আর ইহান মিয়া কি তোমারে আনতে যাইতে পারে না? একলা মাইয়া মানুষ, রাত বিরেতে খালি দৌড়াদৌড়ি করো, বিপদ আপদ হইলে? রাহাত তো এখন কাজ করে, ইহানও পড়াশোনায় ব্যস্ত। ব্যাপার না চাচা, আল্লাহ যার সাথে থাকে তার ভয় কিসের? এই ভাই ভাই কইরাই তো জীবন যৌবনটা ধ্বংস করলা। তা মোকলেস মোল্লা পোল্লার সাথে নাকি তোমার সম্বন্ধ চলতেছে এলো? ইরাম একটি ঢোক গিলল। ভীষণ অস্বস্তি হলো তার। উক্ত মোকলেস মোল্লার ছেলের সাথে তার সম্বন্ধ আরও 1 মাস আগেই ভেস্তে গিয়েছে। সেটা আর জানালো না, যেন ইচ্ছে করেই তাকে নিজ প্রমাণ করে আত্মিক শান্তি লাভের উদ্দেশ্যে গুরুজন নামক মানুষগুলোর পক্ষ থেকে প্রশ্নটা করা হয়েছে। মাথা নিচু করে ইরাম বলল, আগাইছে আমাগো জানাইও মাইয়া, তোমার অভিভাবকই তো এক প্রকার, তোমার একটা গতি হইলে আমরা শান্তি পাই। জি চাচা, দরকার পড়লে অবশ্যই জানাবো। সালাম দিয়ে চলে এলো ইরাম। পেছন ফিরে তাকালো না, শুনলো না কিছু।
তাকে ঘিরে এলাকায় গালগল্পের অভাব নেই। একমাত্র মেয়ে যে 30 ছুঁয়েও এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেনি। সমাজের মানুষগুলোর জন্য সে বিশ্বের অষ্টম আশ্চর্য, ঠিক তেমনি কটাক্ষের বস্তু। বছর বছর ধরে এসব ইরামের গায়ে সয়ে এসেছে, এখন আর বুকে লাগে না। এতগুলো বছর যখন একটা পরিবারের পিছনে দিয়েছে তখন আর কিছুটা সময় ক্ষতি হয়। যদিও ইরামের আজকাল মনে হয় সে আজীবন এই সংসারটার ঘানি বয়েই বাঁচবে, আর 5টা মেয়ের মতন তার নিজের সংসার বলে কিছুই কোনোদিন হবে না। মুন্সিবাড়ির মানুষগুলো এখনো জাগ্রত, এত জলদি ঘুমায় না। ইরাম আস্তে করে গেট খুলে ভেতরে ঢুকলো, জুতা খুলে প্রতিদিনের মতন তাকে রেখে পা মুছে ভেতরে এলো নিঃশব্দে। বহু কষ্টে একটা বেসরকারি প্রাইমারি স্কুলে সে গত বছর টিচার হিসেবে জয়েন করেছে। বেতন 20,000। আজ এই মাসের বেতনটা হাতে পেয়ে দিয়েছে। প্রতি মাসে বেতনের অর্ধেক টাকা সে সাংসারিক খরচ হিসেবে দিয়ে দেয়। এবারেও কোনো ব্যতিক্রম ঘটবে না। টাকা গুনতে গুনতে নিচতলায় রাহাতের রুমের দিকে এগোলো সে। স্বামী স্ত্রী উভয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করছে বোধহয়। বোঝার চেষ্টা করো, ইমামুকে এইভাবে দিনের পর দিন এই বাড়িতে রাখা সম্ভব না। আড়াল থেকে শোনার ইচ্ছে না থাকলেও ইরাম নিজের নামটা শুনে থমকালো। রাহাতের স্ত্রী মিথিলা নরম গলায় স্বামীকে বলছে, দেখো রাত, আমরা কুটনিফাইয়ের বড় হবে না। আমি শুধু বাস্তবতা বলছি। আমরা এতদিন একা ছিলাম, সমস্যা নেই, কিন্তু এখন আমরা আর একা নই। আমাদের যমজ সন্তান এসেছে দুনিয়ায়, ওদের দেখতে হবে, বড় করতে হবে। আজও ছোটটি আছে বলে বিশেষ প্রভাব পড়ছে না, কিন্তু যত বড় হবে তত আর্থিক আর মানসিক চাপ বাড়বে। আপুর বয়স হয়েছে, সমাজে মানুষ নানা ধরনের কথা বলে বেড়ায়। আপু নামে ওইসব শুনলে আমারও খারাপ লাগে। উনি এই সংসারের জন্য কম করেননি, কিন্তু দিন শেষে ওটা ওনার নিজের সংসার না, আমাদের সংসার। ওনাকে আজ হোক কাল হোক নিজের সংসারে যেতেই হবে। আমি ভাবছি মিথিলা, তোমার কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে আছি? বাবা নেই, আমার উপরে তো দায়িত্ব এই সংসারে। নিজের বোনকে ভালো হাতে তুলে না দিয়ে শান্তি পাই, কিন্তু কিছু তো হচ্ছে না। আপুর বয়সের জন্য এমনিতেও সম্বন্ধ পাওয়াটা মুশকিল। যাও, বা আসছে দ্বিতীয় বিয়ে, আগের বাচ্চা আছে, প্রবাসের মধ্যে বয়স্ক বৃদ্ধ, আমি কিভাবে এগোই? রাহাত বলল। মিথিলা মাথা ঝাঁকিয়ে ব্যক্ত করলো, তো কি হয়েছে? মানুষ কি দ্বিতীয় বিয়ে করে না নাকি? ওই ছেলেদের সংসার অন্য কোনো মেয়ে করবে না? তৃতীয় বিয়ে কোনো ব্যাপার না, আগের বাচ্চাও ব্যাপার না। আপুর বয়স হিসেবে ঠিকই আছে এসব। এখন তুমি কচি ছেলে পাবে না। কচি ছেলেরা আপুকে কেনই বা বিয়ে করবে? অদ্ভুত। তুমি যাওই পাও তাই বিবেচনা করে দেখো। শুধু ভালো ঘরে মোটামুটি ব্যক্তিত্ববান ছেলে হলেই হবে। বিয়ের পর এমনিতেও মেয়ে মানুষকে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, যেমন আমি করছি। ইরাম এমন সময় দরজায় নক করলো যেন মাত্রই এসেছে। মিথিলা এবং রাহাত উভয়ে নিজেদের সামলে নিল। আস্তে করে ইরাম ভেতরে ঢুকলো, মলিন হাসি মেখে তাকালো। এসে গিয়েছিস ভাই? খেয়েছিস রাতে? হ্যাঁ আপু, খেয়েছি। তুমি যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। মিথিলা যাও, আপুর খাবারটা গরম করে দাও। মিথিলা মাথা নেড়ে স্বামীর আজ্ঞা পালন করতে এসেছিল। ইরাম তাকে থামালো, একটি হাত তুলে সেখানে 10,000 টাকা রেখে বলল, এই নাও, এই মাসের টাকাটা খরচ করো মন মতো। আর বাবুদের জন্য কিছু লাগলে অবশ্যই আমাকে বলবে। ভাই আমার নতুন চাকরি পেয়েছে, এক্ষুনি এত ইনকাম করতে পারবে না। তাছাড়া তোমাদের সঞ্চয় তো জরুরি, বলো। আমি গেলাম। আর হ্যাঁ, খাবারটা গরম করতে হবে না তোমাকে, আমি নিজে করে নিব। সারা দিন বাবুদের পেছনে খাটতে থাকো, আজ একটু বিশ্রাম নাও। শুভরাত্রি। আর দাঁড়ালো না ইরাম, উল্টো ঘুরে রুমের বাইরে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে উঠতে উঠতে সে ভাবলো, মুরব্বীরা ঠিক বলেনি, 30-এ মেয়েরা শুধু দাদি হয় না, মরে যায়। ঠিক 2.5 মাসের মাথায় যখন ইরামের জন্য সম্বন্ধটা আসলো তখন সে আর বিশেষ বিবেচনা করেনি। পাত্র নিজে থেকেই রাহাতের মাধ্যমে বাড়িতে প্রস্তাব পাঠিয়েছে। নাম অনন্য মির্জা সওদাগর। রাহাতের ভাষ্যমতে বিরাট এক ব্যবসায়ী। গাজীপুরে নাকি 3টে ফ্যাক্টরি আছে। বয়সটাও ইরামের কাছাকাছি। বড় ঘরের ভদ্র সন্তান। সমস্যা হলো এতিম, বাবা মা আত্মীয় স্বজন বলতে 3 কুলে কেউ নেই। এত বড় একজন মানুষ ইরামের মতো কাউকে নিজে থেকে বিয়ে করতে চাইছে, ব্যাপারটা সন্দেহজনক মনে হলেও এতিম শোনার পর থেকে সেটা খানিক ধামাচাপা পড়ে গিয়েছে। এত চিন্তা করে কি হবে, দেখা করা যাক, কথা বলাই না হয় বোঝা যাবে।
কথা বলেই না হয় বোঝা যাবে। আজ তাই একটা ক্যাফেতে বসেছে ইরাম। মিথিলার তোড়জোড়ের কারণে হালকা পাতলা সাজাও হয়েছে। ব্লক প্রিন্টের সালোয়ার কামিজ, খোলা চুল আর কাজল টানা চোখ। চেয়ে আছে সে বাইরের দিকে, অন্যমনস্ক হয়ে। ঠিক এমন সময়েই কণ্ঠটা কানে এলো তার। কি আছে ওই দেয়ালে যা জেঁকে বসেছে আপনার খেয়ালে? এমন কাব্যিক কথা প্রথমবারেই ইরামের মনোযোগ আকর্ষণ করে নিল। ঝট করে ফিরে তাকালো সে। দণ্ডায়ুমান এক সুদর্শন ব্যক্তি, ক্রিম বর্ণের শার্ট আর কফি বর্ণের ফর্মাল প্যান্ট। ক্ষণিকের জন্য ইরাম বাকরুদ্ধ হয়ে গেল। পুরুষ মানুষ এতটা আকর্ষণীয় এবং সুদর্শন হতে পারে তার আগে জানা ছিল না। ছবিতে রাহাত দেখিয়েছে ব্যক্তিকে, কিন্তু ছবির চাইতে বাস্তব মানুষটা আরও বেশি মনোমুগ্ধকর। ইরাম নিষ্পলক চেয়েই রইল। টানা চোখজোড়া সম্পূর্ণ কালো নয় যেন, অতি হালকা বাদামির মিশেল আছে তাতে। তীক্ষ্ণ চোয়াল ক্লিন শেপ করে এসেছে আজ, বোঝা যাচ্ছে। চুলগুলো জেল দিয়ে ব্যাকব্রাশ করে রাখা, একগুচ্ছ লুটিয়ে পড়েছে কপালের উপর। ইরামের বুঝতে বাকি রইল না তার সামনে দাঁড়িয়ে আছে অরণ্য মির্জা সওদাগর। মিস্টার মির্জা। অস্ফুট স্বরে বলে উঠে দাঁড়াতে নিল ইরাম। তাতে তাকে ইশারা করে বসিয়ে নিচে বিপরীত দিকের চেয়ার টেনে বসতে বসতে অরণ্য বলল, ওহ প্লিজ জাস্ট কল মি অরণ্য। আপনার নামটা সুন্দর, অরণ্য। আপনার চাইতে বেশি নয় ইরাম। একটি শক্ত ঢোক গলধকরণ করলো রমণী। জীবনে প্রথমবারের মতন বুঝি অন্তরে একটা ধুকপুক অনুভূতি হলো। অরণ্য সবার প্রথমেই অর্ডার দিয়ে দিল। নিজের জন্য কফি, ইরামের জন্য চা। ওয়েটার চলে যেতেই ইরাম জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন আমার চা পছন্দ? অরণ্য হাঁটুর উপর হাঁটু তুলে রহস্যময়ী হেসে বলল, আপনি প্রতিদিন স্কুলের ক্যান্টিনে বসে এক কাপ পিওর রং চা খান। আন্দাজ করাটা কঠিন কিছু না। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। আপনি আমাকে ফলো করেন নাকি? না করলে বিয়ের প্রস্তাব পাঠাতাম কিভাবে বলুন? এক গাল হাসলো অরণ্য। ইরাম সেই হাসির দিকে তাকালো। লোকটাকে হাসলে এত সরল লাগে কেন? অরণ্য ঝুঁকে এসে টেবিলে কোনোই ঠেকিয়ে জানালো, চিন্তা করবেন না, আমি স্টকার না। আপনার স্কুলের পাশে আমার একটা নির্মাণাধীন ফ্যাক্টরি আছে। ও, AMS ট্রেডার্স, ওটা আপনার? ওটার কাজে গিয়েছিলাম এক ঘোর বর্ষার দিনে। বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে দেখলাম এক রমণী বেরিয়ে এলো স্কুল গেট থেকে। নিজের মাথায় ছাতা ধরার বদলে বাচ্চাদের মাথায় ছাতা ধরে ধরে সে তাদের তুলে দিল গাড়ি অবধি। অতঃপর ভিজে গেল তার শাড়ি, জড়িয়ে গেল আমার মন, হয়ে গেল চোখে চোখে অন্তরের আলাপন। এবার না হেসে পারল না ইরাম। তার চোখ জোড়া আনন্দে চকচক করে উঠল, গালে লালিমা ছেয়ে গেল। বাইরের স্নিগ্ধ সূর্যের আলো মুখে প্রতিফলিত হতেই অদ্ভুতরে একটা আভা ছড়ালো যেন চারপাশে। অরণ্য মন্ত্রমুগ্ধের মতন দেখলো যেই ইরামের চাইতে মনোমুগ্ধকর কোনো বস্তু তার চোখের আগে দর্শন করেনি। বুকে হাত দিয়ে অরণ্য মোলায়েম কণ্ঠে বলল, আস্তে আস্তে, বিয়ের আগে হার্ট অ্যাটাক করাবেন আমায় প্রিয়। ইরাম তির্যক হাসলো। আপনাকে কে বললো আমি আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছি? হবেন না? তবে কি আপনার জন্য 1000 বছর অপেক্ষার চাদর বিছিয়ে বসতে হবে? যদি শেষ বাক্যে তোলা থাকে কাজী, আমি তবে সহস্র বছর অপেক্ষা করতে রাজি। আপনি এত দারুণ দারুণ সব কবিতা বানান কিভাবে? আপনিই আমার কবিতা। ইরাম অরণ্যর চোখে প্রথমবারের মতন সরাসরি তাকালো। ওই চোখের মাঝে যে সরলতা, মুগ্ধতা এবং আবেগ সে দেখলো, তাতে সন্দেহের কোনো অবকাশ পেল না। অতঃপর শুরু হলো তাদের ইঁদুর বিড়ালের দৌরাত্ম্য। পাক্কা 2 মাস প্রয়োজন হলো অরণ্যের ইরামকে বিয়েতে রাজি করানোর জন্য। শেষ দিনের ঘটনাটা অনেকটা এমনি ছিল যে ইরাম স্কুল থেকে ফিরছিল গ্রীষ্মের তীব্র গরম মাথায় নিয়ে। প্রতিবার লোকালেই যাওয়া হয়, অথচ সেদিন হলো না। তার জন্য অপেক্ষা করছিল অরণ্যর গাড়ি। ইরাম ভেতরে ঢুকতে এসি অন করে দিল সে। তারপর ঝুঁকে ইরামের পায়ের পুরাতন সুজোড়ায় হাত দিল অরণ্য। দেখি প্লিজ, এই গরমে মানুষ শু পরে, স্যান্ডেল নেই। এ কি, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? হুশ।
অরণ্য কোনো কথা শুনল না। ইরামের শু খুলে নিয়ে বক্সের ভেতর ঢুকিয়ে রাখলো। পা মুক্ত হতেই মেলে বসতে পারলো ইরাম। এসির বাতাসে বেশ আরাম লাগলো। অরণ্যের প্রস্তুতি নেহাত কম নয়। কোত্থেকে একটি বরফ ঠান্ডা লেমন্ডের কাপ বের করে তাতে স্ট্র বসিয়ে ইরামের হাতে ধরিয়ে দিল সে। হতবাক ইরাম এক পলক অরণ্যর দিকে চেয়ে শেষমেশ মুচকি হেসে তাতে চুমুক দিল। অরণ্য ড্রাইভ শুরু করলো। আকাশি রঙের ফুল হাতা শার্ট, উপরে কোট, ব্লেজারে পুরোদস্তুর ব্যবসায়ী লাগছে মাঝে মানুষটাকে। আর অবশ্যই বরাবরের মতোই সুদর্শন। ইরাম চোখ ফেরাতে পারল না। অরণ্যর গিয়ার ধরা, এক হাতে স্টিয়ারিং ঘোরানো, মনোযোগী দৃষ্টি প্রত্যেকটা কার্যকলাপ সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লেমনেট গলায় যেতেই গরমটা চির বিদায় নিল। অরণ্য কিভাবে যেন সব সময়েই বুঝে যায় ইরামের কখন কি প্রয়োজন। মনে হচ্ছে আমার কোনো চান্স নেই, তাই না? হঠাৎ করে বিষণ্ণ গলায় বলে উঠল অরণ্য। ইরাম তাতে ভ্যাবাচেকা খেয়ে গেল। প্যাসেঞ্জার সিটে সোজা হয়ে বসে শুধালো। মানে আমার ভাগ্যটাই এমন, এই আর কি। মাথার উপরে মা বাবা দুজনের ছায়া নেই, তো সহজে কেউ আগলে নিতে চায় না। ইরামের বুকের ভেতরটা খামছে ধরল কেউ বুঝি। অরণ্য স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তার দিকে দৃষ্টি রেখেই বলল, জীবনটা সহজ ছিল না। মানুষ ভাবে টাকা থাকলে বুঝি সব আছে, অথচ আমার কাছে শান্তিটাই নেই। আপনার জানা আছে শান্তি কোথায় বিক্রি হয়? তবে নিজের জন্য কিনে বাক্স ভরে রাখতাম। কেন যেন নিজেকে রুখতে পারল না ইরাম। অজান্তেই নিজের হাতটা গিয়ারের উপর রাখা অরণ্যের হাতের উপর রাখলো। আপনার বাবা মাকে খুব মিস করেন, তাই না? মলিন হাসি অরণ্য। না করি না, ওনারা চলে না গেলে বুঝতাম না দুনিয়াটা কত কঠিন। আত্মীয় নামক কাল সাপগুলো সম্পত্তির লোভে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ওনারা বিদায় নেওয়ার পরেই বুঝেছি। আপনার সুখের সময় সবাই আপনার পাশে থাকে, এরপর সুযোগ বুঝে হামলে পড়ে। আমার দুনিয়ায় এখন শুধু আছি আমি, আমার অর্জন আর আমার একাকিত্ব। আফসোস নেই। ইরাম নিজের হাতের বাঁধনটা আরেকটু শক্ত করে বলল, এখন থেকে আপনি আর আপনার অর্জন থাকবেন শুধু। একাকিত্বের ভারটা না হয় আমার উপর ছেড়ে দেবেন। অরণ্য সইতে পারল না। ব্রেক কষে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ফেলল। মাঝ রাস্তায় এভাবে হঠাৎ গাড়ি থামিয়ে ফেলায় আশেপাশের যানবাহন দ্রুত হর্ন বাজাতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। অথচ অরণ্যের কোনো দিকে খেয়াল নেই। সেই অপলক চেয়ে আছে ইরামের দিকে। ঝুঁকে এলো সে, রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলো, আরেকবার বলুন। ইরাম মোলায়েম হাসল। তার চোখে হালকা অশ্রু জলজল করলো। একাকিত্বে দীর্ঘশ্বাস, মায়ায় অবিশ্বাস, আর বিয়েতে সর্বনাশ। আপনি নিজের সর্বনাশ করতে মুখিয়ে আছেন। কুয়াতে ঝাঁপ দেওয়া ঠেকানোর সাধ্য কার? অরণ্যর ঠোঁটে বিস্তৃত একটি হাসি ফুটল এবার। ইরামের হাতটা ধরে সে উপরে তুলল। প্রথমবারের মতন নিজের ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিল কাজের কারণে রুক্ষ হয়ে আসা আঙ্গুল জুড়ে। বলল, এই হাতে রক্ষতা মানায় না, এই হাতে আমি শুধু গুনবো কমলতা। শুনছেন আমার প্রিয়, আজ থেকে এই অরণ্যের হাজারো কাটার গাছে একটি মাত্র ফুল গাছ আপনি। আজ ইরামের বিয়ে, কাবিন এবং যাবতীয় কাজ সকালেই হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অনুষ্ঠান। যদিও ইরাম মত দিয়েছিল ছিমছাম অনুষ্ঠানের আয়োজন করবে। বেশি মানুষের উপস্থিতিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে শেষ মুহূর্তে অরণ্য বেঁকে বসেছে। না, ইরামকে সে চুপচাপে বিয়ে করবে না। সমস্ত এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে। যে মানুষগুলো এতদিন ইরামকে নিয়ে হাজার কথা চালাচালি করেছে, তাদের যদি একটু ভালো মতো আপ্যায়ন করা না হয় তাহলে কিছু হলো? ইরাম স্টেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফারের জন্য পোজ দিতে দিতে অদূরে দাঁড়ানো অরণ্যকে দেখছে। শেরওয়ানি পরনে লোকটাকে আজ অনন্য লাগছে। ইরাম থেকে থেকে স্বামীকে দেখে যাচ্ছে। একপাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানে মানুষজন খেতে বসে পড়েছে। মুরব্বীরা সব একসঙ্গে প্লেটের পর প্লেট মাংস সাবার করছে। খেতে পারুক বা না পারুক, নেওয়ার কমতি নেই। বিয়েবাড়ির এই অপচয়টা ইরামের একদম পছন্দ নয়। ফটোগ্রাফারকে বিরতি দিয়ে সে ভারী লেহেঙ্গা তুলে এগোলো টেবিলের দিকে।
অরণ্য দাঁড়িয়ে আছে, সকলের খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে নাকি দেখছে। একজন মুরব্বী তাকে ডেকে কিছু বলতেই মুচকি হেসে অরণ্য বলল, ভালো করে খান চাচা, যার বিয়ের চিন্তায় মাথার চুল উঠিয়ে ফেলেছেন, তার বিয়ের খাবারটা কেমন লাগছে? এই চাচাকে আরো 2 পিস রোস্ট দাও। ইরাম কাছে গিয়ে খপ করে অরণ্যের বাহু ধরে ফেলল। বাকিদের উদ্দেশ্যে জোরপূর্বক হেসে তাকে টেনে সরিয়ে নিয়ে এসে বলল, আপনি কি শুরু করেছেন? এভাবে বলে কেউ? ওমা, ওনারা বললেই দোষ নেই, আমি পাল্টে বললেই দোষ? শোনো কবিতা, আমি তোমার জন্য করতে পারি ঝগড়া, আমার লাগবে না কোনো মহড়া, বাজাবো শুধু নাগারা। হেসে ফেলল ইরাম। অরণ্যের বাহু চাপড়ে বলে উঠল, এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।